স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সহ নানা সিদ্ধান্ত ট্রাম্পের, একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর। অনির্বাচিত সরকারের চেয়ে যে কোনো নির্বাচিত সরকার ভালো, মন্তব্য মির্জা ফখরুলের। ফের শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ, রাতে লড়বে লিভারপুল, বার্সেলোনা ও লেভারকুসেন। শিরোনামে যেমনটি শুনছিলেন, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ক্ষমতার ছড়ি ঘোরানো শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই বেশ কিছু বড় পদক্ষেপ নেন নতুন প্রেসিডেন্ট, যার মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসা, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল এবং ক্যাপিটল হিল কাণ্ডে ১৫০০ অভিযুক্তকে সাধারণ ক্ষমা করা অন্যতম। এছাড়া বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশও বাতিল করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে সোমবার দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র ৪৩ শব্দের শপথ বাক্য পাঠ করে ২৪৮ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে হারের পর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরলেন তিনি। শপথের পর জাতির উদ্দেশ্যে দেয় সংক্ষিপ্ত ভাষণে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের সূচনা হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প। জোর গলায় সবাইকে স্মরণ করিয়ে দেন তার আমেরিকা ফার্স্ট নীতির কথা। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের সমালোচনা করতেও ছাড় দেননি ট্রাম্প। দায়িত্ব নেওয়ার সাথে সাথেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসে ট্রাম্পের পক্ষ থেকে, যার মধ্যে প্রথম অগ্রাধিকার পায় অভিবাসন নীতি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। এছাড়া জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইনও বাতিল করা হয়। ট্রাম্পের প্রথম দিনের লম্বা কার্যবিধিতে ছিল আরও বেশ কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত। প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার দুটি নির্বাহী আদেশও স্বাক্ষর করেন ট্রাম্প। এছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার অভিযুক্ত ১৫০০-এর বেশি মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন নয় প্রেসিডেন্ট। ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালা পরিবর্তন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশও সই করেছেন রিপাবলিকান দলীয় এই প্রেসিডেন্ট। ঘোষণা দেন বিদেশি পণ্য আমদানিতে শুল্ক বৃদ্ধির। যুক্তরাষ্ট্রে এখন থেকে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইঙ্গিত দেন ট্রান্সজেন্ডারদের স্বীকৃতি না দেয়া। এদিকে জো বাইডেনের আটকে দেয়া ২০০০ পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান ইসরায়েলকে দিতে যাচ্ছেন ট্রাম্প। উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের উপর বাইডেন যেসব নিষেধাজ্ঞা দিয়েছিলেন, ট্রাম্প সেগুলো তুলে নিতে যাচ্ছেন বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন জো বাইডেন। পরিবারের সদস্য সহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে প্রেসিডেন্টের ক্ষমতা বলে আগাম ক্ষমা করে গেছেন তিনি। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের দুই ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা। আরও আছেন রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য লিজ চেনি, জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউসি সহ আরও অনেকে। তাদের মধ্যে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হামলার ঘটনা তদন্তের দায়িত্বে থাকা কংগ্রেশনাল সিলেক্ট কমিটির সব আইন প্রণেতাও রয়েছেন। লিজ চেনিও এই কমিটিতে ছিলেন। ট্রাম্প তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে অবৈধভাবে বসতি স্থাপনকারী ইসরায়েলিরা। রাতভর দুটি গ্রামে তাণ্ডব চালিয়ে ফিলিস্তিনিদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়। এ সময় অন্তত ১২ জন ফিলিস্তিনি আহত হন। এদিকে রোববার যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজার রাফা শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুসহ ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করলেও প্রয়োজনীয় ত্রাণ সহায়তার অভাব দেখা দিয়েছে গোটা উপত্যকা জুড়ে। সোমবার ৯১৫টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। কিছু বিষয়ে নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন করা কঠিন বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে RFED আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। যেগুলোতে সংবিধান সংস্কার লাগবে, সংবিধান পরিবর্তন লাগবে, সেগুলো এই নির্বাচনের আগে করা
প্রায় অসম্ভব। এটা তো সম্ভব হবে না। তো এগুলো তো পরে করতে হবে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশই মূলত আইন কানুনে পরিবর্তন করা এবং এগুলো আইন সংশোধন করা অতি সহজেই এগুলো করা সম্ভব। তো এখন এটা নির্ভর করবে রাজনৈতিক দলের সাথে সরকারের যে আলাপ আলোচনা, যার অংশ আমরা হব, তার উপর নির্ভর করবে। তো আমার বিশ্বাস যে আমরা যে অতীতের যেই বিশৃঙ্খলা, অতীতের যে কারচুপির নির্বাচন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, তার আমরা পুনরাবৃত্তি চাই না। যে কোনো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব পড়াশোনা ও জ্ঞান চর্চার উপর গুরুত্ব দেন। প্রশাসনে আবারও দুর্নীতি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের মধ্যে আর কোনো চিন্তা নেই। দেশের বর্তমান অস্থিরতা ও সংকট থেকে উত্তরণের জন্য আবারও নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচিত সরকারের পক্ষেই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাত 1টায় ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মান চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা এবং থাই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। 4 দিনের সফর শেষে আগামী 25 জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরাঞ্চলবাসী, এতে চরম দুর্ভোগে রয়েছেন ছিন্নমূল মানুষেরা। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এছাড়া দিনাজপুর ও নওগাঁয় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 10.2 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে উত্তরের আরেক জেলা কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। তীব্র শীতে বেশি কষ্টে রয়েছে নদী তীরবর্তী শতাধিক চরের অতি দরিদ্র নিম্নআয়ের মানুষেরা। দক্ষিণের জেলা পটুয়াখালীর কলাপাড়ায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.6 ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালীর কলাপাড়ায় গতরাতে পারভিন লাকি নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটপাট করে তারা। স্থানীয়রা জানান, ওই নারী নিজ ঘরে একা ঘুমিয়েছিলেন। সকাল 8টার দিকে তার দেবর শাহ আলম ঘরে গিয়ে লাকির হাত পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ভাসমান হাট পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা হাট। সেখানে সবজি ও চারা কেনাবেচা করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এই হাট আরও জনপ্রিয় হতো বলে মনে করেন ব্যবসায়ীরা। সারি সারি নৌকার এই দৃশ্য যে কারো নজর কাড়বে। হঠাৎ দেখে মনে হতে পারে এটি থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের কোনো ফ্লোটিং মার্কেট, কিন্তু না, এ চিত্র পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা ভাসমান হাটের। আকাশে সূর্যের আলো ফোটার আগেই বেলুয়া নদীতে জড়ো হতে থাকে সবজি ও সবজির চারা বোঝাই শত শত নৌকা। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ভাসমান হাট এটি। আশপাশের গ্রামের চাষিদের উৎপাদিত ফসল আর সবজি নৌকা বোঝাই করে হাটে নিয়ে আসেন চাষিরা। তরতাজা এসব সবজি কিনতে আশপাশের বিভিন্ন জেলা থেকে আসেন ব্যবসায়ীরা। ভাসমান এই হাটে ক্রেতা বিক্রেতাদের জন্য পাওয়া যায় মিষ্টি পান ও সকালের নাস্তা। সবই থাকছে নৌকাতেই। করলা চারা, বাগুন চারা, মরিচ চারা, চারা, সুপারি চারা, আম চারা, তারপর বিভিন্ন কাঁচামাল,
আইসি মধু কচু নিয়ে আইসি, পানি কচু, এরপর আপনার সুবরি চারা নিয়ে আইসি। সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে এই হাট। এই 2 দিনে পণ্য বিক্রি হয় কোটি টাকার। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে বিক্রি আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাজারটা ভাসমান বাজার হয়েছে প্রায় 1-1.5 বছর। যেমন আমার দাদা দেখে গেছে, এর আগের প্রজন্মের লোকেরা দেখছে, আমার বাবা দেখে, আমরা দেখি, আমার ছেলেবানে দেখতে। এই অত্র অঞ্চলে পানিতে নিমজ্জিত থাকার কারণে ভাসমান পদ্ধতি বেটে সিস্টেমে এখানে চারা উৎপন্ন করে এবং এই চারা এই বৈঠকাটা বাজারে এখানে ভাসমান পদ্ধতিতে বিক্রি হয়। পণ্যের মূল্য খুবই কম। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ বাজারটি সকাল 8টা থেকে ঘণ্টাখানেক জমজমাট থাকে। দীপ্ত, বার্তাকক্ষ। এবার খেলার খবর। বিরতির পর ফের শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। রাতে আলাদা ম্যাচে লড়বে লিভারপুল, বার্সেলোনা ও লেভারকুসেন। বাংলাদেশ সময় রাত 2টায় ফরাসি ক্লাব লিলের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট লিভারপুল। ইংলিশ লিগে শিরোপা দৌড়ে অনেকটা এগিয়ে থাকা অল রেডরা চ্যাম্পিয়ন্স লিগেও রয়েছে দুর্দান্ত ফর্মে। এ পর্যন্ত 6 ম্যাচ থেকে সবগুলোতেই জিতেছে তারা। একই সময় অন্য ম্যাচে বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা। পয়েন্ট টেবিলে লিভারপুলের পরই কাতালানদের অবস্থান। আরেক ম্যাচে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ জার্মান লিগ চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেন। দর্শক, শেষ করব দীপ্ত সংবাদ। তার আগে জানিয়ে দেব আরও একবার সংবাদ শিরোনাম। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সহ নানা সিদ্ধান্ত ট্রাম্পের, একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর। অনির্বাচিত সরকারের চেয়ে যে কোনো নির্বাচিত সরকার ভালো, মন্তব্য মির্জা ফখরুলের। ফের শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। রাতে লড়বে লিভারপুল, বার্সেলোনা ও লেভারকুসেন। এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন বেলা 4টায় রয়েছে দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।